রাধে রাধে। বাবা মাকে নিয়ে আসতে পেরেছি, এখনো কোনো মন্দিরে হয়তো ঢুকিনি, তবুও ব্রজভূমিতে পা রেখেছি, এটাই অনেক পূর্ণ। বাকে বিহারীকে দেখা, চোখে দেখা হচ্ছে সৌভাগ্য। এত সুন্দর দর্শন করেছি একদম। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 11 এপ্রিল। আছি এখন ট্রেনে, শুয়ে আছি, ব্রাশ ট্রাশ করবো, উঠবো। আলাদা করে ভয়েস দিচ্ছি কারণ আমি যে সাউন্ডটা দিয়েছিলাম তাতে এত ট্রেনের আওয়াজ আসছিল, তোমরা কিছুই শুনতে পাবে না। আর মাত্র দুটো স্টেশন পর আমরা মথুরা স্টেশনে নামবো। এটা থেকে এরকম মথুরা জাংশন ঢোকার আগে যমুনা নদীর ওপর দিয়ে একটা রেল ব্রিজ ছিল, সেটাই আমরা পার করলাম। দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। আমাদের ঢুকছে, পরের স্টেশন হচ্ছে মথুরা। সবাই বলে রাধারানী কৃপা না করলে নাকি মথুরা বৃন্দাবন আসা যায় না। হয়তো আমাদেরকে কৃপা করেছেন বলেই আজ ঠাকুরের টানেই আমরা আসতে পেরেছি। আমার আজকে পরম সৌভাগ্য যে আমি মথুরা স্টেশনে পা দেব, এটা আমার কাছে ভীষণ আনন্দের একটা দিন। ফাইনালি আমরা মথুরা স্টেশনে এসে গেছি, আর বহুদিনের ইচ্ছে আজকে পূর্ণ হতে চলেছে নামার পর। রাধে রাধে করে দাও। নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু আমাদের ট্রেন ঢুকে গেছে মথুরায়। মাকে জিজ্ঞাসা করি কেমন লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, কেমন লাগছে বলি বাবা? তো আমরা এখন চলে এসেছি মথুরা স্টেশনে। তো মথুরা থেকে আমরা এবার গাড়ি নিয়ে এখান থেকে যাব, আমরা যেখানে থাকবো হচ্ছে আনন্দময়ী আশ্রম, সেখানে যাব। তো এই দেখে নাও মথুরা পুরো স্টেশনটা। তো চলো আমরা এবার আমাদের আনন্দময়ী আশ্রম যেখানে আমরা থাকবো সেখানে এবার চলি। মথুরা স্টেশনের বাইরে টোটো, অটো আর ম্যাজিক ভ্যান আছে। আমরা একটা টোটো করে নিয়েছিলাম, যার মূল্য পড়েছিল 450 টাকা আমাদের আশ্রম অবধি। আর এই দাদা কিন্তু বাঙালি ছিল, বাংলা এখানে অনেক মানুষই বলতে পারে বা বোঝে। মথুরা স্টেশন থেকে এগিয়ে যত রাস্তা পড়বে, শ্রীকৃষ্ণের ছবি প্রত্যেকটা দেওয়ালে কিন্তু আঁকা রয়েছে। তো মনে এখন প্রচুর আনন্দ। যাচ্ছি হচ্ছে এখন বৃন্দাবন মথুরা থেকে, ওখানে 3 দিন থাকবো, সব মন্দির ঘুরবো। জীবনে অনেক জায়গা ঘুরেছি, কিন্তু এই জায়গাটার একটা আলাদা আকর্ষণ ছিল আগে থেকেই, আর গোপাল আসার পর থেকে আরও আকর্ষণ বেড়ে গেছে। যাই হোক, অনেকেই আমাকে বলেছে, যখন আমি বলেছিলাম যে মথুরা বৃন্দাবন, তখন অনেকেই বলেছে যে এই বয়সে। তো আমার মনে হয় এটাই ঠিকঠাক বয়স ঘোরার, যে কোনো তীর্থস্থান ঠিকঠাক বয়সে ঘুরে নেওয়াটাই ভালো। আর এইটার একটা সবথেকে ভালো আমার আনন্দ লাগে যে আমি আমার বাবা মাকে নিয়ে আসতে পেরেছি। এখনো কোনো মন্দিরে হয়তো ঢুকিনি, তবুও ব্রজভূমিতে পা রেখেছি, এটাই অনেক পূর্ণ। তুলছি আমি। এই যে আমাদের মা আনন্দময়ী আশ্রম, এখানেই আমরা রাত্রিবাস করব 3 দিন। আর আশ্রমে ঢুকে আমার মনে হলো এত বড় আশ্রমে একটু ছবি তুলি। আর যেটা রাস্তা সেটা দিয়ে না গিয়ে আমরা একটা অন্য দিক দিয়ে আমি আর আমার বোন যাচ্ছিলাম ভিডিও করতে করতে। আর তারপরে একটা ঘটনা ঘটে গেল, জানতাম না যেখানে ওত পেতে রয়েছে প্রচুর বানর, যারা আমাদেরকে দেখছিল। আর বানরগুলো যেখানে বসছিল আমরা সেখান দিয়েই যাচ্ছিলাম, ওই দিক দিয়েও একটা রাস্তা ছিল, সেখান দিয়ে না গিয়েই একটা ভুল করে ফেলেছি।
আর এখানে দেখো আমি কিছু বুঝে উঠতে পারার আগেই আমি যখন ভিডিও করছিলাম আমার কাঁধের ওপর উঠে এই বানরটা আমার সানগ্লাসটা নিয়ে যায় আর ফোনটা তারপরে আমি ব্যাগে ঢুকিয়ে রাখি। আর ভিডিও করতেও খুব ভয় লাগছিল, কারণ যদি আবার ফোনটা নিয়ে চলে যায় সেই জন্য ক্যামেরা অফ করে ব্যাগে রেখে দিয়েছিলাম। আমাদের আশ্রমে আসছিলাম, ঘড়িতে বাজে হচ্ছে 11:15। আমরা যে আশ্রমে ঢুকছিলাম, ভিডিও করছিলাম, আর হঠাৎ করে পিছন থেকে এসে একটা বাঁদর আমার ঘাড়ের ওপর উঠে পিছন থেকে আমার সানগ্লাসটা নিয়ে চলে যায়। ভিডিওতে দেখলে একবার নাকি ওটা ড্রপ করেছিল নিচে, আবার অন্য একটা হনুমান এসে মানে বাঁদর এসে নিয়ে এসেছে, খাবার দেওয়া হলো, ফুটি দেওয়া হলো, কলা দেওয়া হলো, কিছুতেই ওটা ফেললো না। জাস্ট ট্রেন থেকে নেমে আমি সানগ্লাসটা পরেছি, নতুন সানগ্লাস গেল আমার আজকে। আর এখানে ফোন বার করে ভিডিও করাও খুব রিস্ক, কারণ বাইরে যে সুন্দর পরিবেশটা সেটা ভিডিও করবো কি ভয়তে ফোন ঢুকিয়ে দিচ্ছি, যে কোনো ব্যাগ দেখলে টানাটানি করছে, মানে ভীষণ অবস্থা খারাপ। আমি এখন ঠাকুর পুজো করে যাচ্ছি, পুজো থেকে আমরা সাজানো গোছানো হয়ে গেছে। যে গপু দুই গপু সাজানো গোছানো হয়ে গেছে, নতুন জামা পরেছে দুজনে, খেতে দিয়েছি। ঘড়িতে বাজে 12:30, স্নান টান হয়ে গেছে। তো দেখলে আগে পুজো করছিলাম, রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে খেতে। আর আমি যখন পুজো করছিলাম তারই মাঝখানে একজন ভদ্রলোক এসে আমার এই সানগ্লাসটা দিয়ে গেল। সানগ্লাসের অবস্থা খুব খারাপ করে দিয়েছে, নতুন সানগ্লাস, আজকে জাস্ট ট্রেন থেকে নেমে পড়েছিলাম। যেহেতু ও মুখে করে কামড়েছে তাই জন্য অবস্থা খুব খারাপ করে ফেলেছে। একটু দামি সানগ্লাস ছিল বলে মানে আজ তো আছে, ব্যবহার করতে পারবো, কিন্তু নতুন যে জিনিসটা সেটা পুরোটাই খারাপ করে ফেলেছে। সবাই রেডি হয়ে গেছি, খেতে যাচ্ছি এখন। আর বাইরে তো ব্লগ করতে পারবো না কারণ হনুমানের জ্বালা, ফোনটা তাই পকেটে রাখছি। আর বাইরে বেরিয়ে কিছু করবো না বাবা, একবার যে আমার সানগ্লাস নিয়ে নিয়েছে আর রিস্ক নিচ্ছি। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে বাজে এখন 6টা। গিয়ে এত গরম ছিল তাই না বলো, এদিকে এসো না। তো খেতে গিয়ে এত গরম ছিল, আর আমরা মেনলি বাঙালিরা ভাত চাই, সেখানে আমরা ভাতের সাথে রুটি পাচ্ছিলাম, ভাত কম পরিমাণে রুটি বেশি, সেটা আমি। আর যদিও এতটুকু ভাত কি পেট ভরে গেছিল, আর গরমের মধ্যে এত কষ্ট হচ্ছিল, কোনো ভিডিও করিনি, কোনো ব্লগ করিনি। তো হোটেল থেকে খেয়ে এসে শুয়েছি। আর বাইরে বেরোতে ফোন ব্যবহার করতে তো ভয় লাগছে, ফোন ব্যাগের ভেতরে রাখছি। আর তারপর লাইট অফ হয়ে গেল, আচ্ছা যাই হোক। তারপর এখন একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে এখন আমরা বেরোচ্ছি, একটু কেশিঘাটের দিকে যাবো আর বাকি বিহারী মন্দিরে যাবো। চলো তোমরা দেখতে। এই যে আমরা রুম থেকে বেরোচ্ছি হাতে একটা ছড়ি নিয়ে, দেখাও, এটা হলো আমাদের প্রোটেকশন, এটা না থাকলেই হনুমানে হামলা করবে। এই সিঁড়ি দিয়ে নামছি, এবার ফোন ব্যাগে থাকবে। শুনেছি এই গোটা বৃন্দাবন জুড়ে এরকম হনুমান ফোন টানাটানি করে, চশমা টানাটানি করে। যাই হোক চলে যাবে। থেকে বেশি একটা টোটো 5 জনে যাচ্ছি হচ্ছে বাঁকেবিহারী। ব্রজভূমির মতো পবিত্র জায়গা হয়তো হতে পারে না, আমাদের এখনের গন্তব্য হচ্ছে বাঁকেবিহারী মন্দির। আর বাঁকেবিহারী মন্দিরের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। রাস্তায় অজস্র প্যারার দোকান আছে, যারা পুজো দিতে চান তারা কিনে নেবেন। আমরা একটা দোকান থেকে প্যারা নিয়ে নিয়েছিলাম, আর বাঁকেবিহারীর জন্য ফুল তুলসীর মালা নিয়ে নিয়েছিলাম। আমি যখন হাওড়া থেকে আসছিলাম অনেকেই আমাকে পুজো দেওয়ার জন্য টাকা দিয়েছিল, সব পুজোর থালি একবারে কিনে নিয়ে মন্দিরে ঢুকবো। বাঁকেবিহারী মন্দিরের একদম প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়েছি, প্রচণ্ড ভিড় আছে। তো এখন যাচ্ছি আমরা মন্দিরের দিকে। তো দেখা যাক মন্দিরে আমাদের রাধে রাধে বলে বাঁকেবিহারী দেখে। আর হনুমানের জন্য আমরা ফোন বার করতেও পারছি না, কিন্তু ফোনটা ঢুকিয়ে রাখতে হচ্ছে। তো চলো আমরা রাধে রাধে করে মন্দিরের বাঁকেবিহারী দিকে দর্শন করে যাচ্ছি। বাঁকেবিহারী মন্দিরের বিভিন্ন গেট আছে, আমরা 2 নম্বর গেটের ভেতর দিয়ে ভেতরে ঢুকেছিলাম। আর ভেতরেও যে এত দোকানপাট আছে সেটা বুঝতে পারিনি, আমরা তো বাইরে থেকেই প্রসাদের সামগ্রী সব কিনে নিয়েছিলাম। ভেতরেও ফুলমালা সবই বিক্রি হচ্ছিল। সব গেটের ভিড়টা ঠিক এই জায়গাটায় এসে একত্রিত হয়। এখানটা কিন্তু 3টে গেটের লোকেরা এক জায়গায়, প্রচুর ভিড়। আর এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। আর এই জায়গাটা এসে খুব চাপাচাপি হচ্ছিল, মানে এতটা ভিড় ছিল যে ভিডিও করব কি মানে নিজেরাই ঠিক করে যেতে পারছিলাম না।
বহুদিনের ইচ্ছে আর কিছুক্ষণের মধ্যে পূরণ হতে চলেছে। যে বাঁকেবিহারী যে মূর্তিটি সেটি কেউ তৈরি করেনি, বাঁকেবিহারী স্বয়ম্ভু নিধিবনে তিনি প্রকট হয়েছিলেন। হরিদাস ঠাকুর তিনি সাধনা করে বাঁকেবিহারীকে পেয়েছিলেন, আর নিধিবন থেকে এই মন্দিরে বাঁকেবিহারীকে প্রতিষ্ঠা করা হয়। আগে শুনেছিলাম বাঁকেবিহারী মন্দিরে ঝলক দর্শন হয়, সেটার কারণও জানি যে বাঁকেবিহারী নাকি এক ভক্তের সঙ্গে চলে গিয়েছিলেন তার বাড়িতে। আর তখন বুঝতে পারিনি তার চোখে কি পরিমাণে একটা জ্যোতি আছে, কি একটা মায়া আছে। সেটা নিজের চোখে যখন দেখেছি তখনই সেটা উপলব্ধি করতে পেরেছি যে বাঁকেবিহারীর যে চোখ দুটো সেটা যেন কথা বলছে। বাঁকেবিহারীজির সুন্দর মূর্তিটি মানে ফোনে ক্যাপচার করা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছিল, কারণ আমরা অনেকটাই দূরে দাঁড়িয়েছিলাম আর অনেকেই হাত তুলে ফটো তুলছিল। আর আমি দেখেছি প্রত্যেকটা মন্দিরেই ফটো তোলার পরেও ফটোগুলো একটু হেজি হেজি হয়ে গেছে, ভিডিওটাও ক্লিয়ার হয়নি। একটা ভালো হয়তো ফোন বা ভালো ক্যামেরার দরকার ছিল, তবু যেটুকু আপনাদেরকে দেখাতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। এই যে দেবশ্রী, প্রচুর ভিড়ে আমরা পুজো দিয়েছি। তো এখন পুজো দিয়ে আমরা যেখানে টোটো থেকে নেমেছিলাম সেখানে যাচ্ছি, গিয়ে তারপরে আবার ফিরবো বাড়ি, মানে আশ্রমে ফিরবো। রাধে রাধে, খুব ভালো দর্শন করেছি। ঘড়িতে বাজবে এখন 8টা। আমরা এসেছি এক জায়গায় একটু সন্ধ্যেবেলা টিফিন করতে, রাধারানীর দোসা সেন্টারে। আর আমরা অর্ডার করেছি হচ্ছে দোসা। খুব সুন্দর দর্শন করেছি। বাকিটুকু আমরা হোটেলে গিয়ে বলবো। সেই 6টায় ঢুকেছিলাম, 8টায় ঘড়িতে বাজে 9:15। ভীষণ টায়ার্ড, কারণ কালকে প্রায় 24 ঘন্টার ট্রেন জার্নি, তারপরে আজকে সারাদিন ঘোরা এদিক ওদিক, মানে আজকে আর প্রচন্ড ভিড় ছিল। কত ভিড় ছিল কি বলবো। সব থেকে বড় কথা হচ্ছে ফোন বার করতে এত ভয় লাগছে, তাই না বলো? মানে কোথা থেকে যে আমাদেরকে দেখছে আমরাও জানি না। মানে সকালবেলা আমার সাথে যা হয়েছে, মানে পিছন থেকে লাফিয়ে এসে আমার ঘাড়ে উঠে যে চশমাটা নিয়ে গেল, মানে আমার কপালে মানে মাথায় ছিল। তারপর প্রত্যেকটা টোটোওয়ালা, প্রত্যেকটা মানুষ বলছে সানগ্লাস আর ফোন খুব সাবধানে। প্রত্যেকটা দোকানের ওপর দাঁড়িয়ে আছে, হাতে ব্যাগ থাকলে টানবে। ওরা রীতিমতো ফলো করছে কে ফোন বার করছে। তাই ফোন গেলে ওরা খাবার, মানে চশমাটার বেলা দেখলাম যে খাবার দিলেও তো দিয়ে দিচ্ছে, তাই তা নয়। তো ফোনটা তো অনেক মূল্যবান জিনিস, সেই জন্য ছেলে খেলা করিনি। আর বাঁকেবিহারীকে চোখে দেখা হচ্ছে সৌভাগ্য। এত সুন্দর দর্শন করেছি, একদম সামনে থেকে দর্শন করেছি। ফোন অত ভিড়ের মধ্যে মা হারিয়ে গেছিল, মা হারিয়ে যাওয়ার পর আবার খুঁজে পাওয়া গেছিল। মোটামুটি দর্শন খুব ভালো করেছি, খুব ভালো লেগেছে। আর আমাদের এই আশ্রমে যে মন্দির আছে সেখানে মায়েরা গেছিল, এই এখন এলো। আমরা কীর্তন শুনে এলাম, কীর্তন করে এলাম। সুন্দর একটা কেমন দর্শন হলো বল? ভীষণ ভালো, মন্দিরটাও বাঁকেবিহারী কেমন লাগলো? ভীষণ ভালো। একটু ভিড় ছিল কিন্তু খুব ভালো লেগেছে। আমি আবার হারিয়ে গেছিলাম বলেছি যেটা। আর আজকে হচ্ছে আমার মানে মানব জন্ম সার্থক হলো বাঁকেবিহারীকে দর্শন করে। এখানে অয়ন অভিনয় করে দেখাচ্ছে আমার বাবা কিভাবে টাকা বার করে।
দেখা আমি যাই তাহলে। সব টাকা হলো দেখালো লোক থেকে জলটা লোক থেকে এগুলো দেখছে একশো টাকা দিল ও 20 টাকাটা তাকে দেখিয়ে দিয়েছে। আশ্রমে বসেছিলাম, অয়ন গেছিল একটু বাইরে, আমার জন্য ফুচকা এনেছিল, ওটা খেয়েছি। ফুচকাটা না মানে দেখালে ভালো হতো, আলুতে কোনো মশলা নেই, প্লেন, নুনও নেই সেরকম, আর জলটার মধ্যে না হিং দেওয়া, টক জলটা। আর আমার সকালে একটু দুধ বেঁচেছিল, দুধটা কাটেনি, নষ্ট হয়নি। তো বাবা চা চা করছিল, যেহেতু ইলেকট্রিক কেটেলটা এনেছি, চা করেছি, কিন্তু 2টো গ্লাস, তার মধ্যে একটা গ্লাস খুঁজে পাওয়া যাচ্ছিল না। মেম্বার হচ্ছে 3 জন চায়ের, তাই একটা নিনজা টেকনিক ইউজ করা হয়েছে, বোতল কেটে কাপ তৈরি করা হয়েছে, যে খাচ্ছে দেখা কি সুন্দর সামনে আপনারা কাপ তৈরি করে দিতে পারেন বাড়িতে, কাপ হোমমেড কাপ। দেখি এই কাপটা বিশাল বড়, বিশাল বড়। তো এখন 11টা, আমরা রুটি তরকারি খেলাম, খেয়ে এবার শোবো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও। রাধে রাধে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।